হাই গুড মর্নিং এভরিওয়ান। ওকে লেটস স্টার্ট। তো আজকে আমরা ড্রিম চিলড্রেন এ রেভারি নামে যে এসেটা রয়েছে চার্লস ল্যামের লেখা, ওই এসেটা থেকে আমরা ওয়ান লাইনার নোটস পড়বো কিছু। ওকে ওকে লেটস স্টার্ট। এক নম্বরে দেখো, ড্রিম চিলড্রেন এ রেভারি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে রিটেন বাই চার্লস ল্যাম। তাহলে এটা হচ্ছে এক ধরনের অটোবায়োগ্রাফিক্যাল এসে যেটা লেখা চার্লস ল্যামে। Next line, the essay was published in the collection Essays of Elia and first appeared in London Magazine in January 1822. তাহলে যদি বলা হয় প্রথম পাবলিশ কোথায় হয়েছিল, এসে অফ এলিয়াতে, আর প্রথম হচ্ছে অ্যাপিয়ার হয় দেখা যায় এই লেখাটা, সেটা হচ্ছে লন্ডন ম্যাগাজিনে জানুয়ারি 1822 খ্রিস্টাব্দে। ওকে নেক্সট 3 নম্বর, the word reverie means a daydream or pleasant imaginary thought. Okay. Next point, number 4. The essay opens with Lamb sitting by fireside telling stories to his imaginary children. তাহলে কি হলো, এই এসেটা কিভাবে ওপেন হচ্ছে, মানে স্টার্টটা কিভাবে হচ্ছে না, সে হচ্ছে আমাদের এখানে যে ল্যাম হচ্ছে কি হচ্ছে ফায়ার সাইডের পাশে বসে আছেন এবং তার ইমাজিনারি যে চিলড্রেন আছে তাদেরকে গল্প বলছেন। নেক্সট বলছি, দ্য টু ড্রিম চিলড্রেন আর নেম জন অ্যান্ড অ্যালিস। ওকে নেক্সট দেখো, জন এল, the boy is bold and lively and while Alice L, the girl is gentle and compassionate লেখা আছে। তো এই 6 নাম্বার পয়েন্টটা তোমরা বাদ দেবে, এটার মধ্যে কিছু মিস্টেক আছে, ঠিক আছে। নাম্বার 6 এর পয়েন্টটা তোমরা পুরো কেটে দেবে, ঠিক আছে, এটা প্রয়োজন নেই, এটা ভুল আছে একটু। হ্যাঁ, তো নেক্সট যাবো নাম্বার 7। Lamb narrates stories about his grandmother Field, ওকে, who lived in a great house in Norfolk. তাহলে ল্যাম কার গল্প হচ্ছে এক্সপ্লেন করছিল না, তার গ্র্যান্ডমাদার ফিল্ডের, যে কোথায় বসবাস করছে না, নরফকের একটি বিরাট বড় বাড়িতে। তারপর নেক্সট পয়েন্ট দেখো 8 নম্বর, গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ এ ডেভোট ক্রিশ্চিয়ান রেসপেক্টেড বাই এভরিওয়ান ইন দ্য কান্ট্রি সাইড। তাহলে গ্র্যান্ডমাদার কি ছিলেন, একজন ধার্মিক মহিলা ছিলেন, এটা বলতে পারো, পায়াস লেডি ছিলেন, তিনি কি ছিলেন, প্রচুর ধার্মিক ছিলেন এবং কান্ট্রি সাইডে মানে লোকাল এরিয়া আশেপাশে সবাই তাকে ভীষণ রেসপেক্ট করত। নেক্সট দেখো নাম্বার 9, she lived in a large mansion but preferred sleeping in a small chamber. তাহলে তিনি কি হচ্ছে বসবাস করতেন একটা বিরাট বড় ম্যানশনে মানে প্রাসাদে, কিন্তু তিনি ঘুমাতেন যে রুমটায় সেটা হচ্ছে খুবই ছোট। Next number 10, after her death her rooms were ransacked by careless children. তাহলে কিন্তু সে মারা যাওয়ার পরে আর সেই রুমটা সেরকম ভাবে কেউ যেত না বা সেটা এরকম কিছু ইউসেজেস ছিল না। ওকে নেক্সট দেখো নাম্বার 11, Lamb recalls a marble statue of a kneeling angel in the mansion garden. এটাও দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ল্যাম কি মনে করতে পারেন, ওই ম্যানশনের গার্ডেনে কি ছিল, একটা মার্বেল স্ট্যাচু ছিল, নিলিং এঞ্জেল, ঠিক আছে, মানে নতজানু হওয়া টাইপ একটা এঞ্জেলের, ঠিক আছে, কি ছিল, মার্বেল স্ট্যাচু ছিল, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো বলছে, দ্য স্ট্যাচু ইজ ডেসক্রাইব অ্যাজ বিং ভেরি বিউটিফুল, ফ্যাসিনেটিং টু ল্যাম অ্যান্ড হিজ ব্রাদার। ওকে আমরা বুঝতেই পারছি এটা সিম্পল জিনিস। তারপর নেক্সট যাবো আমরা, ল্যাম টকস অ্যাবাউট হিজ এল্ডার ব্রাদার জন ল্যাম, ওকে, যার নাম কি ছিল, জেমস এলিয়া, who was brave and kind to Charles. তাহলে কি ছিল না হচ্ছে তার ল্যাম কি বলছে, এবার তার বড় ভাইয়ের কথা বলছিল যার নাম ছিল জন ল্যাম। এখানে এসেতে ছিল ভীষণ ব্রেভ ছিল এবং কাইন্ড ছিল, দয়ালু ছিল চার্লসের প্রতি। এবার নেক্সট নাম্বার 14 পয়েন্ট দেখো বলছে, চার্লস অ্যাডমায়ার হিজ এল্ডার ব্রাদার বাট ফেল্ট লোনলি আফটার হিজ ডেথ। তাহলে চার্লস কি করতো, তার বড় ভাইকে ভীষণ অ্যাডমায়ার করতো এবং কিন্তু তার মৃত্যুর পরে সে অনেকটা লোনলি ফিল করছিল, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে তার এল্ডার ব্রাদার তাকে কিভাবে হচ্ছে হেল্প করেছিল, সে যখন হচ্ছে আমাদের লেখক হচ্ছে লেম ফুটেড ছিল, তাকে কি করে কাঁধে পিঠে করে চাপিয়ে কি করে হচ্ছে অনেকটা পথ নিয়ে যেত, এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে। কিন্তু পরে যখন সিচুয়েশন আসে ওর বড় ভাইয়েরও কেউ মানে একটু লেম ফুটেড টাইপ হয়েছিল, তখন হচ্ছে তাকে যখন হেল্প করার দরকার ছিল তখন কিন্তু আমাদের লেখক কিন্তু তাকে হেল্প করেনি, এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছে, পরে আমরা জানবো। চলো নেক্সট পয়েন্টে যাই। বলছে দেখো নাম্বার 15, ল্যাম এক্সপ্রেসেস হিজ আনফুলফিল লাভ ফর অ্যান সিমন রিপ্রেজেন্টেড বাই অ্যালিস ইন দ্য এসে। তাহলে কি ল্যাম তারপরে এক্সপ্রেস করছে কি না তার আনফুলফিল লাভ, মানে যেটা হচ্ছে পূরণ হয়নি সেই ধরনের যে একটা ভালোবাসা, ঠিক আছে, কার প্রতি না, অ্যান সিমন্সের প্রতি। আর এই টেক্সটে যার নামটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে অ্যালিস নাম লেখা আছে, ঠিক আছে, গুলিয়ে যাবে না, দুটো অ্যালিস আছে, একটা হচ্ছে তার ড্রিম চিলড্রেন আর একটা হচ্ছে এখানে কি বলছে তার হচ্ছে বিলাভেড টাইপ। হ্যাঁ, তো
এই টেক্সটে কি নাম আছে তাহলে অ্যালিস, আর অরিজিনাল নাম কি অ্যান সিমন্স। ওকে, এবার নাম্বার 16, অ্যান সিমন্স ডিড নট ম্যারি ল্যাম হুইচ রিমেইন এ ডিপ রিগ্রেট ইন হিজ লাইফ। তাহলে অ্যান সিমন কি করেছিল, অ্যান সিমন কিন্তু ল্যামকে ভালোবাসতো না এবং তাকে বিবাহ করেনি, সেই জন্য একটা দুঃখ তার জীবনে রয়ে গেছে। কার, লেখকের। তারপর নেক্সট দেখো, বলছে দ্য এসে এক্সপ্লোর দ্য থিমস অফ লাভ, লস, মেমোরি অ্যান্ড নস্টালজিয়া। ঠিক আছে, তাহলে এই যে এসেটা এটা যা এক্সপ্রেস করে কোন ধরনের থিম সেটা দেওয়া আছে পয়েন্ট। তারপর নেক্সট দেখো নাম্বার 18, ল্যাম্পস লাইফ ওয়াজ ফিল্ড উইথ পার্সোনাল ট্র্যাজেডিজ ইনক্লুডিং দ্য ডেথ অফ হিজ ব্রাদার অ্যান্ড হিজ লাভস রিজেকশন। তাহলে এখানে ল্যামের লাইফটা যে অনেকটা কি বলবো প্যাথেটিক ছিল, একটু প্যাথোসের মধ্যে যাচ্ছিল। তার কিছু জিনিস আমরা এক্সাম্পল আমরা পড়লে মানে এসেটা পড়লে তার মধ্যে দেখতে পাই যে তার ভাইয়ের মৃত্যু, তারপরে হচ্ছে তোমার হচ্ছে তার যে লাভ রিজেকশন এসেছিল, মানে অ্যান সিমনকে যে হচ্ছে তিনি ভালোবাসতেন কিন্তু অ্যান সিমন তো তাকে সিলেক্ট করেনি, রিজেক্ট করে দিয়েছিল, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে নেক্সট দেখো বলছে দ্য এসে কন্টেন্ট প্যাথোস অর্থাৎ ডিপ স্যাডনেস অ্যান্ড টেন্ডার ইমোশন থ্রু আউট। তাহলে এই এসের মধ্যে এটা দেখতে পাই, আমরা আগেই ডিসকাস করলাম। নেক্সট দেখো নাম্বার 20, একটু এগিয়ে এগিয়ে যেতে হবে কারণ অনেকটা পিডিএফ আছে তো, নাহলে শেষ হবে না। ওকে, এবার দেখো নাম্বার 20, দ্য এসে এন্ডস when the children gradually fade away revealing they were only dream figures। তাহলে এই যে পয়েন্টটা এটা আমরা কিন্তু এসে একদম শেষে দেখতে পাবো। কি দেখতে পাবো না, এই যে ড্রিম চিলড্রেন ছিল তাদেরকে যে গল্প শোনাচ্ছিলেন এখানে লেখক, সে কি আস্তে আস্তে যখন আমরা এসে শেষে যাচ্ছি দেখবো যে ওই যে ফিগার গুলো সেগুলো আস্তে আস্তে ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার লাস্টের দিকে যখন যাচ্ছে তখন কথাও বলে যাচ্ছে যে আমরা তোমার কন্যা পুত্র সন্তান নয়, ঠিক আছে, আমরা কেউ হয় না, আমরা জাস্ট হচ্ছে তোমার কি ড্রিম চিলড্রেন, এই ব্যাপারটা বলতে চাইছে যে ড্রিম এরকম টাইপ যে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমরা পরে দেখবো এসে শেষে। তারপর নেক্সট দেখো, was a lamb awakened from his reveries realizing he is a lonely bachelor with no family। ওই যে ম্যাটারটা বললাম ওটাই, যে সে যখন হচ্ছে তার রেভারিটা ভাঙছে, মানে ওই যে দিবা স্বপ্ন থেকে যে যখন ভেঙে উঠছে তখন দেখছে সে ব্যাচেলার আছে, তার কোনো ফ্যামিলি নেই, তাহলে তার চিলড্রেন আসবে কোথা থেকে। Next, number 22, the essay is known for its personal and confessional tone। তাহলে এসেটা কি কোন কিসের জন্য পরিচিত না পার্সোনাল এবং কনফেশনাল টোনের জন্য সুপরিচিত। Next, number 23, Lamb uses first person narrative to make the essay intimate and emotional। এটা আমরা সবাই জানি বেসিক জিনিস, ফার্স্ট পারসন ন্যারেটিভ কি, আই দিয়ে ফার্স্ট পারসন দিয়ে যে স্টোরিটা হচ্ছে মেনশন করা হয় মানে ডেসক্রাইব করা হয়, ক্যারেক্টার যেখানে লেখক নিজেই হচ্ছে এক্সপ্রেস করছে। ঠিক আছে, এরকম টাইপ ব্যাপার। তারপর নেক্সট দেখো হচ্ছে দ্য এসে ব্লেন্ডস ফ্যাক্ট এন্ড ফিকশন বিউটিফুলি ইন এ ড্রিম লাইক স্টাইল। অবশ্যই বেশ কিছু ফ্যাক্টস আছে এবং কিছু ফিকশনও আছে এই এসেটার মধ্যে। ঠিক আছে, আবার নেক্সট দেখো বলছে দ্য ইমাজিনারি চিলড্রেন রিপ্রেজেন্ট দ্য লাইফ ল্যাম কুড নেভার হ্যাভ। তাহলে ওই যে ইমাজিনারি চিলড্রেন গুলো কোন ধরনের লাইফকে রিপ্রেজেন্ট করছিল না, ল্যাম যে ধরনের লাইফ কখনো কি করেনি না স্পেন্ড করেনি, যেটা ল্যামের ছিল না। যেমন কি ছিল না, সে ছিল ব্যাচেলার, তার কোনো বিবাহ হয়নি, তাহলে তার চিলড্রেন আসবে কোথা থেকে, তার ওয়াইফ আসবে কোথা থেকে। এই ধরনের লাইফটা কি না হচ্ছে ল্যামের অরিজিনালি ছিল না, কিন্তু এই যে ড্রিম লাইক স্টাইলে হচ্ছে কিন্তু এটা দেখা গেছে। ওকে, নেক্সট স্টেপ বলছে অ্যালিস দ্য ইমাজিনারি ডটার সিম্বলাইজেস অ্যান সিমন্স অ্যান্ড ল্যাম্পস লস্ট লাভ। এবং তার যে দুটি ইমাজিনারি চিলড্রেনের কথা এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে অ্যালিস। ঠিক আছে, অ্যালিস আছে না, ওই অ্যালিস ছিল অনেকটা কাঠ মতো, কাকে সিম্বলাইজ করছিল না অ্যান সিমন্সকে, মানে তার ওই বিলাভেডকে। ঠিক আছে, নেক্সট দেখো 27, the essay highlights Lamb's affection for childhood innocence and simplicity। সোজা জিনিস। তারপর নেক্সট দেখো 28, Lamb praises the moral character and religious devotion of his grandmother। এই কথাটা আমরা আগেই ডিসকাস করেছি যে ল্যাম্ব কি করেছিল না প্রেজ করেছিল বা তারিফ করেছিল বলতে পারো দ্য মোরাল ক্যারেক্টার এন্ড রিলিজিয়াস ডিভোশন। ঠিক আছে, মানে তার গ্র্যান্ডমাদার যে অনেক রিলিজিয়াস ছিলেন, পায়স লেডি ছিলেন, এমনকি একটা টেস্টামেন্টের কথাও আছে যে তার মুখস্থ ছিল এই ব্যাপারটা কয়েকটা। ঠিক আছে, এই কথাটাও এক জায়গায় উল্লেখ করা আছে এবং তিনি ধার্মিক ছিলেন। Next দেখো 29, the great house in Norfolk stand as a symbol of past glory and family heritage। তাহলে যে গ্রেট নরফোক হাউসের যে কথাটা, গ্রেট হাউসের কথা বলা হয়েছে নরফকে যেটা ছিল, যে ম্যানসেন্টের মালিক কি ছিলেন আমাদের হচ্ছে ছিলেন না, মানে আমাদের ল্যামের হচ্ছে কি বলবো গ্র্যান্ডমাদার ছিলেন না, কিন্তু সেখানে কি করতেন শুধু দেখাশোনা করতেন, সেটার মালিক অন্য কেউ ছিল। তাহলে এই যে বড় বাড়িটার কথাটা এখানে উল্লেখ করা যায়, এটা কিসের সিম্বল না পাস্ট গ্লোরি আর ফ্যামিলি হেরিটেজের। Next দেখো number 30, the essay reflects Lamb's style of whimsical humor, gentle irony and melancholy।
বুঝতেই পারছি এটা। তারপর নেক্সট দেখো 31, the essay is valued for its elegant prose and lyrical quality। এগুলো হচ্ছে বেশ কোয়ালিটি বেস বা থিম বেস টাইপ একটা কোয়েশ্চেন গুলো মানে পয়েন্ট গুলো লেখা আছে, এগুলো তোমরা ভালো করে পড়বে তাহলেই হবে। Next দেখো 32, Dream Children is often regarded as one of the finest personal essay in English literature। বেসিক জিনিস বলার কিছু নেই। নেক্সট দেখো 33, Lamb's pen name is Elia was used for his essay in the London magazine। তাহলে এই যে এসেটা এখানে যে কি হিসাবে লিখেছিল, ল্যামের পেন নেম বা তার লেখার নেম মানে যে ক্যারেক্টারটা ধারণ করেছিল সেটাকে বলা এলিয়া, যার নাম ছিল এলিয়া, সে এই নামে লন্ডন ম্যাগাজিনে এই এসেটা পাবলিশ হয়। আর আমি কি বললাম পরে আমরা পড়েছি যে এসে ইন এলিয়াতে হচ্ছে এটা পাবলিশ করা হয়, কিটা না হচ্ছে এই এসেটা পরে। তারপর নেক্সট দেখো the 34, তাহলে বলছে the essay is a finest example of romantic era literature with a focus on individual emotions and memory কার বুঝতেই পারছি আমরা ল্যামের। তারপর নেক্সট দেখো 35, the essay portrays unfulfilled desire and irreversible passage of time। বুঝতেই পারছি unfulfilled desire and irreversible passage of time মানে কি, যে টাইম গুলো ফিরে আসবে না। ব্যাকেয়ার ল্যাম যে কি বিবাহ করতে পারবে না, আবার যে তার ওই ব্যাচেলর লাইফটা ছেড়ে যে ম্যারিড লাইফ করবে এমনটা হতে পারে না। তো তাই জন্য বলছি ইরিভার্সিবল প্যাসেজ অফ টাইম, এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই। তারপর নেক্সট দেখো 36, Reverie allows Lamb to escape from reality into the comfort of his memories। এটাও বুঝতে পারছি রেভারি তাকে অ্যালাউ করছে এই যে জায়গায় সিচুয়েশন আছে তার থেকে যে জিনিসগুলো সে পায়নি সেগুলো হচ্ছে স্বপ্নের দ্বারা দেখতে। তারপর নেক্সট দেখো 37, Lamb uses vivid imagery like the great mansion, marble angel and orchard যেটাকে বলে। তারপরে দেখো নেক্সট দেখবো আমরা কি না কত গেল, হ্যাঁ 38, তাহলে 38 পয়েন্টে আমরা কি পাচ্ছি না 38 পয়েন্টে আমরা দেখবো the story of the orphan playing carelessly in the mansion symbolizing the fleeting nature of life। তাহলে ওই যে স্টোরি অফ দ্য অরফ্যান মানে ওই যে দুটি ছেলের একটা গল্প আমরা পড়বো যে হচ্ছে অনেকটা কি বলবো গোস্ট লাইক ক্রিয়েচারের মতো দুজন যারা হচ্ছে কেয়ারলেসলি ম্যানশনের মধ্যে ঘোরাফেরা করতো খেলতো, এই ব্যাপারটা একটা তুলে ধরেছিল গোস্ট লাইক ক্রিয়েচার, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা পড়বো। তারপর নেক্সট দেখো 39, the essay's main emotional tone is nostalgic melancholy। Okay, number 40, in the end the awakening significance the heart's return to reality from a pleasant dream। Okay, তারপর নেক্সট দেখো এবার প্র্যাকটিস সেট গুলো দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো, আমি বলবো না, নিজেরা কমেন্টে লিখতে পারো পড়ার পরে যে হু ইজ দ্য অথর অফ দ্য ড্রিম চিলড্রেন। তারপর নেক্সট এসে ড্রিম চিলড্রেন ওয়াজ পাবলিশড ইন ড্যাশ তোমরা করবে। তারপর নেক্সট দ্য ওয়ার্ড রেভারি মিনস ড্যাশ। তারপর নেক্সট দ্য টু ইমাজিনারি চিলড্রেন ইন দ্য এসে আর ড্যাশ কি ছিল বলবে। দ্য এসে ওয়াজ ইনক্লুড ইন ল্যাম্পস কালেকশন ড্যাশ কোন এসে কালেকশনে ছিল। তারপরে দেখো দ্য ইমাজিনারি ডটার নেম ইজ ড্যাশ ইমাজিনারি ডটারের নেমটা কি ছিল। তারপরে দেখো ল্যাম্পস গ্র্যান্ড মাদার লিভড ইন এ ড্যাশ কোথায় বসবাস করতো। তারপরে দেখো দ্য মার্বেল স্ট্যাচু ইন এসে ইজ অফ এ ড্যাশ, তাহলে মার্বেল স্ট্যাচুটা কিসের ছিল এসেতে সেটা বলবে। নেক্সট দেখো ল্যাম্পস এল্ডার ব্রাদার ওয়াজ নোন অ্যাজ ড্যাশ কি নামে পরিচিত ছিল, এখানে ল্যাম্বের হচ্ছে এল্ডার ব্রাদার কি নামে দেওয়া আছে এসেতে। তারপরে নেক্সট দেখো দ্য এসে ব্লেন্ডস কিসের ব্লেন্ড ছিল মানে থিমেটিক্যাল ব্যাপার বলবে। তারপরে দেখো ল্যাম্পস বিলাভেড ওয়াজ সিম্বলাইজ অ্যাট ড্যাশ, তাহলে হচ্ছে ল্যাম্পের যে বিলাভেড কাকে সিম্বলাইজ করছিল সেটা বলবে। তারপর নেক্সট দেখো 12th নাম্বার দ্য এসে এন্ডস উইথ এ ড্যাশ আনসার করবে তোমরা। দ্য এসে টোন ইজ মেইনলি ড্যাশ কোন ধরনের টোন আমরা আগে পড়লাম এটা করবে। ল্যাম্পস গ্র্যান্ডমাদার ওয়াজ রেসপেক্টেড বিকজ ড্যাশ কেন রেসপেক্টেড করা হতো সেটা বলবে। নেক্সট দেখো ল্যাম্পস ভয়েস ইন্টারেস্ট অ্যান্ড সিমন ম্যারিড কেন সেটা অপশন নিবা। লাস্টে তোমরা আনসার কি গুলো তোমরা পেয়ে যাবে এখানে, কিন্তু আনসার কি আসার আগে নিজে আনসার গুলো আগে করবে। ওকে, তারপরে নেক্সট যাবো আমরা শর্ট কোয়েশ্চেন, কিছু ডিরেক্ট শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এগুলো পড়লে তোমরা এমসিকিউ করতে পারবে। দেখো বলছে হু রোড ড্রিম চিলড্রেন এ রেভারি না চার্লস ল্যাম্ব আমরা জানি। হোয়াট ডাজ রেভারি মিনস এ ডে ড্রিম। তারপর নেম দ্য টু ইমাজিনারি চিলড্রেন ইন দ্য এসে জন অ্যান্ড অ্যালিস আমরা জানি। ইন হুইচ বুক ওয়াজ ড্রিম চিলড্রেন পাবলিশ এসেস অন এলিয়া। ওকে, তারপরে where did Lamb's grandmother live in a great house in Norfolk খুবই ইজি। তারপর বলছে what was the marble statue of a kneeling angel। ওকে, বলেছে what is Ace's main theme love loss memory and nostalgia। ওকে, তারপর হচ্ছে whom does Alice symbolize না Anne Simmons Lamb's
আনফুলফিল লাভ আর হোয়াট হ্যাপেন টু ড্রিম চিলড্রেন অ্যাট দ্য এন্ড। তাহলে অবশেষে ড্রিম চিলড্রেনদের কি হয়েছিল অবশেষে সেটা দেখো, দে ভ্যানিশ লাইক এ ড্রিম। ওকে, তারপর নেক্সট দেখো বলছে হু ওয়াজ এলিয়াস, জেমস এলিয়া। তাহলে জেমস এলিয়া কে ছিলেন না এল্ডার ব্রাদার অফ জন ল্যাম। তাহলে জেমস এলিয়া কে ছিলেন এল্ডার ব্রাদার অফ জন ল্যাম। ওকে, তারপরে দেখো হ্যাঁ, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য এসে, নস্টালজিক অ্যান্ড মেলাঙ্কলিক। আমরা আগেই পড়লাম এই ব্যাপারটা, ঠিক আছে। তারপরে দেখো বলছে হোয়াই ডিড, তাহলে কি আছে হোয়াই ডিড ল্যাম্পস গ্র্যান্ডমাদার স্লিপ, ঠিক আছে। ল্যাম্পস গ্র্যান্ডমাদার কোথায় স্লিপ করতো, মানে কোথায় বলছে হোয়াই ডিড ল্যাম্পস গ্র্যান্ডমাদার স্লিপ ইন এ স্মল চেম্বার, কেন হচ্ছে সে স্মল চেম্বারে হচ্ছে ঘুমাতো না, আউট অফ সিম্পলিসিটি অ্যান্ড হিউমিলিটি, ঠিক আছে। তারপরে দেখো আমরা আর কি দেখেছি না হচ্ছে হু ransacked the house after grandmother feels death, কে না কেয়ারলেস চিলড্রেন। ওকে, তারপরে দেখো হোয়াট ডাজ দ্য গ্রেট হাউস ইন নরফক সিম্বলাইজ না পাস্ট ফ্যামিলি গ্লোরি অ্যান্ড হেরিটেজ, হোয়াট ডাজ দ্য এসে ব্লেন্ড টুগেদার, ঠিক আছে। কি ব্লেন্ড করে না হচ্ছে তোমার ফ্যাক্ট অ্যান্ড ফিকশন, এটা আমরা পেলাম। আর একটা ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যেগুলো এখান থেকে বাদ গেছে সেগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে কোন ধরনের দুটি ফলের কথা বলা ছিল যখন হচ্ছে লেখক বেড়াতে যেত ওই গ্রেট হাউস নরফোকে, তখন বলা ছিল যে কোন ধরনের দুটি ফল যেগুলো হচ্ছে হাত দেওয়া মানা ছিল, মানে তোলা মানা ছিল। এই জিনিসটা মনে রাখবে যে একটা হচ্ছে নেকটারিন আর একটা হচ্ছে পিচেস, হলো। আর একটা বাইবেলের রেফারেন্সের মতো একটা 10 সিজার 12 সিজারের কথা বলা আছে, সেটা হচ্ছে কি কে রিপ্রেজেন্ট করে না হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটিকে রিপ্রেজেন্ট করে ওখানে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে আমাদের লেখক যখন লেম ফুটেড ছিল তখন তাকে পিঠে করে চাপিয়ে নিয়ে যেত তার বড় ভাই, এল্ডার ব্রাদার। ওকে, এটা গেল। আর কি বলবে না এখানে আর একটা ক্যারেক্টার হবার লাস্টে দেওয়া আছে ব্রাইট গেট, যে হচ্ছে কিনা হচ্ছে লেখকের পাশেই বসেছিলেন, মানে হচ্ছে লেখকের বোন, মানে সিস্টার অফ দ্য রাইটার, যার অরিজিনাল নাম হচ্ছে মেরি ল্যাম। এই কথাটা মনে রাখবে। আর কি বলবো, আর কয়েকটা জিনিস বাদ গেছে এখানে, দু তিনটে জিনিস, সেটা হচ্ছে তোমার ওই যে হেমেন গুলো হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছে মুখস্থ ছিল, ঠিক আছে। ভজন টাইপ যে গানগুলো মানে হেমেন গুলো বাইবেলে, সেগুলো হচ্ছে তার হচ্ছে মুখস্থ ছিল, ঠিক আছে। আর একটা ব্যাপার, লেডি সি কি করেছিল না যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজে হচ্ছে ওয়েস্টমিনিস্টার গির্জা নয় বলতে চাইছি যে এখানে হচ্ছে তোমার ওই যে যখন হচ্ছে ওই বাড়িটা নরফোকে হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার মারা যায়, তারপরে ওই বাড়িটা থেকে হচ্ছে কিছু যে কাঠে মানে আসবাবপত্র গুলো ছিল সেগুলো হচ্ছে লেডি সি নিয়ে যে তার নতুন বাড়িতে হচ্ছে লাগিয়েছিল। তখন একটা কথা জন বলেছিল, এই কথাটা মনে রাখবে, যেটা একটা ফুলিশ ওয়াক, মূর্খের মতো কাজ, এই কথাটা জন বলেছিল, ঠিক আছে। কে বলেছিল? জন বলেছিল। কোন ধরনের জন না হচ্ছে এইখানে হচ্ছে তোমার ড্রিম চিলড্রেন জন, সেই বলেছিল মুচকি হেসে যে এটা মূর্খের মতো কাজ, ফুলিশ ওয়াক। হ্যাঁ, আর কি বলেছিল যে এই যে জিনিসগুলো হচ্ছে লাগানো, এটা অনেকটা ওয়েস্টমিনিস্টার ব্রিজে গির্জার পুরনো সমাধিগুলোকে তুলে নিয়ে এসে যেন হচ্ছে জমকালো হচ্ছে বৈঠকখানায় লাগানো, এরকম একটা ইমেজ ক্রিয়েট করছে অ্যাকর্ডিং টু জন। ওকে, এই কথাটা মনে রাখবে। বাস এই কয়েকটাই। আর একটা ব্যাপার হচ্ছে ওই বাড়িতে একটা হচ্ছে বোর্ড লাগানো ছিল, ওই পুরোনো বোর্ডটাই, যেটা হচ্ছে উডেন কার্ভের বোর্ড লাগানো ছিল, আর একটা স্টোরি ছিল সেটার উপরে। এবং পরে যে মালিক সে কি করে উডেন বোর্ডটা নামিয়ে একটা পাথরের বোর্ড লাগিয়ে দেয়, ঠিক আছে, যেটা ছিল খুবই একটা ফুলিশ ব্যাপার বা বাজে ছিল, এরকম একটা ব্যাপার। মোটামুটি সব কয়েকটা হচ্ছে ওয়ান লাইনার বা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার গুলো কভার করতে পেরেছে। এরপর যদি এক দুটো বাদ যায় সেটা তোমাদের টেক্সটটা ভালো করে রিডিং করার পরে বুঝে নিতে হবে, ঠিক আছে। আর টেক্সটটা রিডিং পড়ার পরে যদি এটা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দা ভিডিও।